কারণ দর্শানো নোটিশের জবাব দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ফজলুর রহমানের সকল পদ 3 মাসের জন্য স্থগিত করেছে বিএনপি। দল জানায়, গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে ফজলুর রহমানের বক্তব্য নিয়ে তৈরি হয় বিভ্রান্তি। রোববার বিএনপি তাকে শোকজ নোটিশ দেয়। ফজলুর রহমান শোকজের জবাবে মঙ্গলবার জানান, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান নিয়ে কুরুচিপূর্ণ এবং বিভ্রান্তিকর কোনো বক্তব্য দেননি তিনি। এটি তার স্বভাব চরিত্রের বিপরীত বলেও দাবি করেন। বলেন, রাজনৈতিকভাবে ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে তার অবস্থান চিরদিনই একরকম থাকবে। আরও জানান, অপশক্তির বিরুদ্ধে সবসময় কথা বলা তার পবিত্র দায়িত্ব। গত 6 মাসে শত শত বক্তব্য দিয়েছেন জানিয়ে তিনি বলেন, এর মধ্যে 2-1টা বক্তব্যে তার কিছু ভুল ত্রুটি থাকতে পারে। জবাবে বিএনপি জানায়, মুক্তিযোদ্ধা হিসেবে সম্মান দেখিয়ে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলুর রহমান 1986 এর নির্বাচনে আওয়ামী লীগ থেকে ভোট করেন। 2001 এর নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগ এবং 2008 এর নির্বাচনে ছিলেন বিএনপির প্রার্থী। ঠুনকো অজুহাতে যেসব দল জাতীয় নির্বাচনের বিরোধিতা করছে তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি একথা বলেন। সমসাময়িক রাজনীতি নিয়ে গুলশানের বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি বলেন, পিআর পদ্ধতির দাবি রাজনৈতিক কৌশল। ফেব্রুয়ারিতে রমজান শুরুর 1 সপ্তাহ আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশে বর্তমানে নির্বাচনী আবহাওয়া বিরাজমান, নির্বাচনী আমেজ, জনগণ সবাই নির্বাচনমুখী হয়ে গিয়েছে, প্রার্থীরা জনসংযোগ করছে। এখন বাংলাদেশের নির্বাচনের বিরুদ্ধে যারাই কথা বলবে তারা জাতীয় রাজনীতি থেকে নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন সেই ঝুঁকি যদি কোনো রাজনৈতিক দল নেয়, নিতে পারে। আগামী নির্বাচনে জামায়াতের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশ জামাত ইসলামের সাথে আমাদের নির্বাচনে জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই। অন্যান্য দলের ক্ষেত্রে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে সঙ্গী ছিলেন তাদের সাথে আমাদের প্রতিশ্রুতি আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা নির্বাচন করব। এমনকি আগামী দিনে যদি আমরা সরকার গঠনের সুযোগ পাই, তারাও সরকারের অংশ হিসেবে থাকবেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন নিয়ে কোনো জটিলতা চায় না বিএনপি। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি পুনর্বহাল হলে পরবর্তী নির্বাচনে সেটি কার্যকর হতে পারে। বর্তমানে কি কেয়ারটেকার সরকার আছে? নাই। কেয়ারটেকার সরকার হবে কখন? যখন আমরা সাংবিধানিকভাবে সেটা ধারণ করব, তার পরবর্তী নির্বাচন কেয়ারটেকার হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে এনসিপির আপত্তি নেই বলে জানিয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে শর্ত দিয়েছেন, ভোটের আগে সংস্কার ও বিচারের সুনির্দিষ্ট রূপরেখা দিতে হবে। এদিকে গুম কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ এনসিপির। এ বিষয়ে স্থায়ী এবং স্বাধীন কমিশন গঠনের দাবি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার। আওয়ামী লীগের গুমকাণ্ড নিয়ে মানিক মিয়া এভিনিউতে এই আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার এটি দেখতে আসেন এনসিপি নেতারা। শেখ হাসিনা সরকারের পতনের পর গুমের তথ্য সরানোর অভিযোগ এনসিপির, তাই স্থায়ীভাবে স্বাধীন গুম কমিশন গঠনের দাবি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারার। পার্মানেন্ট একটা গুম কমিশন করার প্রয়োজন, যারা প্রত্যেকটা গুমের কেস তদন্ত করবেন, একদম প্রত্যেকটা ধরে ধরে কিভাবে গুম হয়েছে, কেন হয়েছে, সেটার এখন ফাইনাল পরিণতি কি, বিচার থেকে শুরু করে সব কিছু এনশোর করবে এবং এই গুম কমিশন কোনো টুথলেস গুম কমিশন যাতে না হয়। এ সময় নির্বাচন নিয়ে কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। জানান, ফেব্রুয়ারিতে ভোট নিয়ে আপত্তি নেই তার দলের। তবে আমরা বলেছি যে নির্বাচন যদি হয় সেটির আগে কিছু শর্ত রয়েছে। এই যে আমাদের সংস্কার কমিশনে যে সংস্কার প্রস্তাবনাগুলো এসছে, সেটি কি প্রক্রিয়ায় বাস্তবায়ন হবে সেটি কিন্তু এখনো সিদ্ধান্ত হয়নি। সেটির বাস্তবায়ন, সেটির লিগ্যাল ফ্রেমওয়ার্ক নিশ্চিত করে, সেগুলো আজকে আমাকে নিশ্চিত করে দেন, আপনি প্রয়োজনে কালকে নির্বাচন করে দেন। এদিকে ব্যক্তিগত আক্রমণ গণতন্ত্রের শত্রু উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রুমিন ফারহানাকে নিয়ে অনলাইনে কটু কথা কোনোভাবেই কাম্য নয়। দীর্ঘদিন রাজপথে লড়াই করা,
আমাদের রাজনীতিবিদ রুমিন আপাকে সাইবার বুলিং করা হচ্ছে, বিভিন্নভাবে কমেন্টে ওনাকে নিয়ে বাজে কমেন্ট করা হচ্ছে। আমি আহ্বান জানাবো এই ধরনের চর্চা থেকে আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে। শুধুমাত্র মতপার্থক্যের কারণে এই সিলেক্টিভভাবে কাউকে আক্রমণ করা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মায়ের ডাকের 10 দিনের এই প্রদর্শনীতে স্থান পেয়েছে গুমের শিকার 20টি পরিবারের স্মৃতি নিয়ে নানা আলোকচিত্র। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে হেলিকপ্টার কিংবা ছাদ থেকে গুলি করার তথ্য উঠে এলো চিকিৎসকদের সাক্ষ্যে। ট্রাইব্যুনালকে তারা জানায়, অনেক আন্দোলনকারীর মাথায় গুলি ঢুকে পেট দিয়ে বেরিয়ে যায়, কিন্তু এমন মুমূর্ষকেও তখন চিকিৎসা নিতে বাধা দেয় ছাত্রলীগ ও সাজিপের নেতারা। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে মঙ্গলবার আরও 5 জন ট্রাইব্যুনালে সাক্ষী দিয়েছেন। এর মধ্যে 3 জনই চিকিৎসক। ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মোস্তাক আহমেদ জানান, হাসপাতালে অনেক আন্দোলনকারী পান যাদের মাথায় কিংবা বুকে গুলি লেগেছিল, তবে সেই গুলি সমান্তরালে বের না হয়ে শরীরের নিম্নাংশ দিয়ে বেরিয়ে গেছে। বলেন, হেলিকপ্টার কিংবা ছাদ থেকে গুলি করলেই এমনটি হতে পারে। ডিরেকশনটা ছিল উপর থেকে নিচে, তার মাথায় লেগে পেছন দিয়ে বের হয়েছে, তার এইখানে লেগে পেছন দিয়ে বের হয়েছে। অর্থাৎ সাধারণ যে ডিরেকশন থাকে নিচ থেকে উপরের দিকে অথবা সমান্তরালে সোজাসুজি, সেটা নয়। এর থেকে ওনাদের ধারণা, এবং যারা জখমী তারাও বলেছেন যে এটা হেলিকপ্টার থেকে অথবা বাড়ির উঁচু ভবন থেকে গুলি করা। ডাক্তার মোস্তাক আরও জানান, গুলিবিদ্ধ হয়ে আহতদের চিকিৎসায় বাধা দেন আওয়ামীপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কয়েকজন নেতা। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল গেটে অবস্থান নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরাও রোগীদের হাসপাতালে আসতে বাধা দেয়। এমনকি অস্ত্রসহ হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের পরিচয়ও জানতে চান অনেকে। ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বাধা প্রদান করেছে, অ্যাম্বুলেন্স চেক করেছে, এবং যদি ছাত্র মনে হয় তাহলে তাদেরকে ঢুকতে চাননি। এরপরে তারা ভিতরে যে রোগীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে, এবং এই কারণে রোগীরা ভীত হয়ে তাদের পরিচয় গোপন করেছেন। এছাড়া ঢাকা মেডিকেল ও মিটফোর্ড হাসপাতালের আরও 2 চিকিৎসক সাক্ষ্য দিয়েছেন। এ সময় আন্দোলনকারীদের শরীর থেকে বের করা চাইনিজ রাইফেলের গুলি ও পিলেট উপস্থাপন করা হয় ট্রাইব্যুনালে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণ অভ্যুত্থানের সময় পালানো জঙ্গি সহ 700-র বেশি কয়েদি এখনো পলাতক। সকালে রাজধানীতে কারা অধিদপ্তরের সংবাদ সম্মেলনে এই কথা জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। গত 1 বছরে দেশের কারাগারে কোনো বন্দী বা হাজতি হত্যার ঘটনা ঘটেনি বলে দাবি করেন তিনি। এছাড়া বন্দী অবস্থায় খালেদা জিয়াকে নির্যাতনের অভিযোগ পেলে তদন্ত করার আশ্বাস দেন তিনি। দেশের কারাগারগুলোতে গত 1 বছরে কি পরিস্থিতি তা তুলে ধরতে বকশীবাজারে কারা অধিদপ্তরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় কারা মহাপরিদর্শক বলেন, কারাগারের নাম বদলে কারেকশন সার্ভিসেস বাংলাদেশ করা হচ্ছে। বন্দীদের সংশোধনের বিষয়টিতে গুরুত্ব বাড়াতে এ উদ্যোগ বলে জানান তিনি। কারাগারে বন্দী বা হাজতি হত্যার বিষয়ে অভিযোগ সরাসরি নাকচ করেন কারা মহাপরিদর্শক। কেউ যদি বলে যে হত্যা, ওটা ওনারা মাঠে ঘাটে বলতেই পারেন, বাট আসলে প্রপার তদন্ত এবং বিচার বিভাগীয় তদন্ত হয়েছে, অথবা ডিস্ট্রিক্ট পর্যায়ে অনেক সময় যদি কেউ মারা যান ওইটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন তদন্ত করেন, এবং প্রতিটা মৃত্যুরই আমরা ময়না তদন্ত করে কিন্তু ফাইল ডকেট রেডি করি। সো এই ক্ষেত্রে এটা বলার কোনো সুযোগ নেই, এবং গত 1 বছরে আমি এমন কোনো ঘটনা দেখিনি আসলে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কারাগার ভেঙে পালানো 2200 আসামির মধ্যে জঙ্গি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সহ 700-র বেশি এখনো পলাতক। 700-র অধিক বন্দী এখনো পলাতক আছেন। তার মধ্যে আমরা যেটা বলছিলাম যে জঙ্গি অথবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এরকম 69 জন বন্দী এখনো এর মধ্যে 700-র অধিকের মধ্যে যারা এখনো পলাতক আছেন। তার মধ্যে আপনাদের প্রেসাইজলি বলে জঙ্গি আছেন 9 জন, বাকি রয়েছে বিভিন্ন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন প্রাপ্ত আসামি। বন্দী অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নির্যাতনের অভিযোগ পেলে তদন্তের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন এই শীর্ষ কারা কর্মকর্তা। কারা কর্তৃপক্ষ জানায়, বন্দীদের উৎপাদনশীল কাজের জন্য শিল্প পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া খাদ্য তালিকায় পুষ্টিকর খাবারের পরিমাণ 36 গ্রাম থেকে বাড়িয়ে 55 গ্রাম করা হয়েছে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে প্রচারণা। প্রত্যেক ভোটারের কাছে সশরীরে হাজির হচ্ছেন প্রার্থীরা। এদিকে প্রধান নির্বাচনী কর্মকর্তা মঙ্গলবার জানিয়েছেন, ডাকসু নির্বাচনে 3 স্তরে নিরাপত্তা থাকবে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী।
মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। প্রার্থীরা শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিচ্ছেন। এদিকে মঙ্গলবার সকালে ভিপি জিএস এবং এজিএস প্রার্থীদের সাথে বৈঠক করেন প্রধান রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তারা। বৈঠক শেষে বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী জানান, শিক্ষার্থীদের সুবিধার্থে নির্বাচনের সময় পরীক্ষা পেছাতে হবে। সে ডাকসু আপনার শিক্ষার্থীরা খুবই স্বাচ্ছন্দ্যে, খুবই আনন্দে আমাদের মধ্যে দিয়ে উদযাপন করবে, ডাকসু প্রার্থীরা করবে। আপনি দেখেন অনেকজন প্রার্থী হয়েছেন, কিন্তু সকল ডিপার্টমেন্ট, সকল ইনস্টিটিউটের পরীক্ষা চলমান। ছাত্র শিবিরের ভিপি প্রার্থী অভিযোগ করেন, প্রশাসন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না। আমরা অনুরোধ করবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আমাদের শ্রদ্ধাভাজন, তারা যেন শিক্ষক সুলভ আচরণ করে। তারা তাদের পলিটিক্যাল পার্টি অথবা উপর থেকে কোনো আরোপিত যে নির্দেশনা, সেই নির্দেশনা যদি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করতে চায়, তাহলে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা অবস্থান নেবে। ছাত্র দলের ভিপি প্রার্থী অভিযোগ করেন, ভোটের জন্য 8টি কেন্দ্র পর্যাপ্ত নয়, কেন্দ্র অবশ্যই বাড়াতে হবে। সেই সঙ্গে তাদের প্রার্থীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ডিইউ ইনসাইডার ঢাকা ইনসাইডার হয়েছে, ডিইউ আপডেট ঢাকা আপডেট হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ শুধু শিক্ষার্থী সংসদ হয়েছে। দ্য বিউটি অফ ডিইউ ক্যাম্পাস সহ যতগুলো পেজ আছে, সবগুলো পেজকে নিঃসন্দেহে নিঃশর্তে ব্যান করতে হবে নির্বাচন পর্যন্ত। এদিকে ডাকসু নির্বাচনে 3 স্তরের নিরাপত্তা থাকবে, আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনাবাহিনী। ভোট কেন্দ্র বাড়ানো আর কোনোভাবে সম্ভব না, কারণ এটার সাথে অনেক কিছু জড়িত, কস্ট জড়িত, অনেক ধরনের ব্যবস্থাপনা জড়িত। আমরা সব কিছু মিলেই ছাত্রছাত্রীদের দাবির প্রেক্ষিতে আরও 2টা কেন্দ্রে বাড়িয়ে আমরা 8টা করেছি, যাতে ছাত্রছাত্রীরা সমানভাবে সমান সুযোগ পায়। কোনো প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্ধারিত 15 সেপ্টেম্বরের পরিবর্তে পেছানো হচ্ছে ডাকসু নির্বাচন। সেই সাথে 31শে আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে মনোনয়নপত্র সংগ্রহের সময়সীমা। সংবাদ সম্মেলনে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর এফ নজরুল ইসলাম এসব সিদ্ধান্ত জানান। তিনি বলেন, বিভিন্ন ছাত্র সংগঠনের দাবির পরিপ্রেক্ষিতে এবং কমিশনের প্রস্তুতির কারণে নির্বাচন পেছানো হবে, তবে কতদিন পেছানো হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এছাড়া ডাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হবে না। সেই সাথে ডাকসু নির্বাচনের ভোট কেন্দ্র আবাসিক হলের পরিবর্তে একাডেমিক ভবনে স্থানান্তর করা হবে। নতুনভাবে ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি হবে। দাবিগুলো যখন আসতে থাকবে, তখন সংকট আরও দিন দিন আরও প্রকট হবে। এই জন্য ডেট পিছানোর মানেই কনসার্নিং একটা ব্যাপার আর কি। ডেট 15 সেপ্টেম্বর নির্বাচন মানে 15 সেপ্টেম্বরে চাই আমরা। একটা নির্দিষ্ট দলকে প্রিভিলেজ দিতে গিয়ে 5 দিন নমিনেশন ফর্ম তোলার তারিখ পেছানো হয়েছে, এটাকে আমরা ষড়যন্ত্র হিসেবে দেখছি। সকল ছাত্রদের যে দাবি সবগুলো অ্যাকোমোডেট করে সেগুলো আমরা এই সিদ্ধান্তগুলো নিয়েছি। আমাদের যে লিমিটেশনস, আমাদের সুন্দর নির্বাচনের জন্য আমাদের যে সময় দরকার, সবকিছু বিবেচনা করেই এইটা পিছিয়েছি। আসন বিন্যাস নিয়ে বাগেরহাটবাসী ইসির সমালোচনা করলেও উল্টো চিত্র গাজীপুরের। শুনানিতে অভিনন্দনের জোয়ার। নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তি নিয়ে মঙ্গলবার তৃতীয় দিনে শুনানি শেষ হয়। দিনব্যাপী 6টি জেলার 28টি আসনের শুনানিতে 309টি পরামর্শ জমা পড়েছে। প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে কমিশন শুনানি করে। সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের দাবি আপত্তির তৃতীয় দিনের শুনানি সকাল 10টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে শুরু হয়। দিনের প্রথম ভাগে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের 15টি আসনের শুনানি হয়। এতে গাজীপুরের প্রতিনিধিরা দাবি আপত্তির শুনানিতে এসে ছোটখাটো অভিযোগ থাকলেও তা উপেক্ষা করে ইসির প্রশংসা করেছেন। মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জের প্রতিনিধিরা 2001 সালের মতো করে আসন চেয়েছেন। বাস্তবতার প্রেক্ষিতে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করে 5টির জায়গায় 6টি আসন আমাদেরকে উপহার দিয়েছেন। এদিকে নরসিংদীর প্রতিনিধিরা ফেরত চেয়েছেন 2008-এর আসন, আর খসড়ার আগের সীমানা বহাল চেয়েছেন নারায়ণগঞ্জের বাসিন্দারা। নরসিংদী 4 বেলাবকে স্বতন্ত্র সংসদে আসন করার তীব্র দাবি জানিয়েছি। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার 5টি ইউনিয়নকে কেটে নেওয়া হচ্ছে, ফলে যে প্রশাসনিক অখণ্ডতার কথা বলা হয়েছে
সেই অখণ্ডতার বিষয়টা পুরোপুরি লঙ্ঘন করা হচ্ছে। দ্বিতীয় ভাগে শুনানি হয় ঢাকার 13টি আসনের। ঢাকা 1-এর দোহার ও নবাবগঞ্জ উপজেলাকে 1 রাখতে ইসির সিদ্ধান্তের বিপক্ষে বেশিরভাগ আপিলকারী। খসড়া গেজেটের আগের সীমানায় ঢাকা 2-কে পুনর্বহাল করার দাবি। দোহারের মাত্র অল্প কিছু জনসংখ্যা, সেখানে 2 লক্ষ জনসংখ্যা হয় না। এই 2 লক্ষ জনসংখ্যার একটা আসন হয় না। 2008 সালে ঢাকায় আসন বাড়িয়ে 20টি করা হয়েছে, কিন্তু সে অন্যদিকে আমাদের দোহার এবং নবাবগঞ্জকে 1টি আসন করা হয়েছে। 55 নং ওয়ার্ডকে ঢাকা সাথে সংযুক্ত করে আমাদের কামরাঞ্চলের জনগণের প্রাণের দাবি মেনে নেবে বলে আমরা আশাবাদী। বুধবার শেষ হবে সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি। এরপর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বুয়েটের শিক্ষার্থীরা। অন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই কর্মসূচিতে একাত্মতা জানিয়েছে। এতে শাহবাগ ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। বেলা 3:30টা থেকে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এর আগে এক বিজ্ঞপ্তিতে তারা অভিযোগ করে গত সোমবার বুয়েটে 17 ব্যাচের শিক্ষার্থী রোকনুজ্জামান রোকনকে হত্যার হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে ব্লকেড অন ইঞ্জিনিয়ার্স কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। হুমকি দাতাদের শাস্তির আওতায় না আনা হলে কঠোর আন্দোলন দেয়া হবে বলে জানান বিক্ষুব্ধরা। হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া 25 জন অতিরিক্ত বিচারক শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বেলা 1:30টার দিকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নতুন বিচারকদের শপথ পড়ান। গতকাল সোমবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে 25 জনকে নিয়োগ দেয় সরকার। তাদের মধ্যে 9 জন বিচার বিভাগীয় কর্মকর্তা, 9 জন আইনজীবী ও 7 জন আইন কর্মকর্তা। নতুন 25 বিচারকের শপথ গ্রহণের মধ্য দিয়ে হাইকোর্ট বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়ালো 113 জন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে সোমবার রাতে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় 25 ব্যক্তিকে অনধিক 2 বছরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আর শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে এ নিয়োগ। শাহজালাল বিমানবন্দরে 8.5 কেজি কোকেন সহ ধরা পড়ল এক বিদেশি। কাস্টমস বলছে এর বাজার মূল্য অন্তত 130 কোটি টাকা। এদিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার হয়েছে 4 মাদক ব্যবসায়ী। এ সময় ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার হয় 4000 ইয়াবা, 1 কেজি 600 গ্রাম ক্রিস্টাল, 280 গ্রাম অস্ট্রেলিয়ার কুশ। গ্রেপ্তার হয়েছে 4 মাদক কারবারি। সংবাদ সম্মেলনে অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদক পাচারের রুট ও চোরা কারবারিদের খুঁজে বের করা হবে। নিয়মিত অভিযান চালানো হচ্ছে। প্রথমে ওই জায়গা থেকে প্রায় আমাদের 4000 পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং একজন আসামিকে ধৃত করা হয় শেখের টেক এলাকায়। ওখানে অ্যাম্ফিটামিন আইস প্রায় 1 কেজি 600 গ্রাম এই যাবৎকালের জন্য একটা অনেক বড় একটা চালান এবং সর্বোচ্চ চালানই বলা চলে। তো এটা ধরা হয় এবং ওই জায়গায় আমাদের 2 জন আসামিকে ধৃত করা হয়। এদিকে শাহজালাল বিমানবন্দরে আটক হয়েছে 8 কেজি 600 গ্রাম কোকেন। কাস্টমস কর্মকর্তারা জানান, গায়ানার এক নারী তার লাগেজে কোকেনগুলো নিয়ে আসছিলেন। এটি কোথায় সরবরাহ করা হতো সেটি খুঁজে দেখা হচ্ছে। বিমান থেকে নামার পরপরই আমরা ফলো করতে থাকি। তো পরবর্তীতে আমরা যাত্রীর ব্যাগেজ, আমরা যেখানে আমাদের ব্যাগেজ বেল্ট আছে সেখান থেকে আমরা সংগ্রহ করি। যাত্রী বিষয়টি আসলে বুঝতে পেরে তার নিজেই তার ব্যাগেজটি সংগ্রহ করেননি। পরে আমরা বিমানবন্দরের বিভিন্ন সংস্থার উপস্থিতিতে আমরা সেই ব্যাগ থেকে 3টি জারের মধ্যে আমরা মোট 22 প্যাকেজ আমরা কোকেন উদ্ধার করি। এর আগেও ওই নারী মাদক ব্যবসার অপরাধে দণ্ডিত হয়েছিল বলে জানায় কর্তৃপক্ষ। এটি আমাদের আইনে চোরাচালানের অপরাধ, এটি আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুধু শহরে নয়, ডেঙ্গু ছড়িয়ে পড়েছে গ্রামেও। এবছর ঢাকার বাইরে রোগী ছাড়িয়েছে 21,000। জেলার অনেক রোগী চিকিৎসার জন্য ছুটছেন ঢাকায়। এসব রোগীর অবস্থা তুলনামূলক আশঙ্কাজনক থাকে বলে জানান চিকিৎসকেরা। কীটতত্ত্ববিদেরা বলছেন, গ্রামেও এডিস মশা নিধনে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। না হলে ভবিষ্যতে ডেঙ্গুর প্রকোপ আরও ভয়াবহ হতে পারে।
5 বছর আগেও ডেঙ্গু ছিল শহরকেন্দ্রিক রোগ। অপরিকল্পিত নগরায়নের কারণে এডিস মশার ঘনত্ব বাড়তে থাকায় চিত্র অনেকটাই পাল্টে গেছে। শুধু শহরে নয়, সমান হারে এডিসের ঘনত্ব বেড়েছে জেলা শহর থেকে শুরু করে গ্রামেও। পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা না থাকায় রোগীরা ছুটছেন ঢাকায়। প্লাটিলেট ছিল হচ্ছে আপনার 27,000, যেটা অনেক রিস্ক। তারপরে ওইখানে আমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ট্রান্সফার করেন। প্রথমে আমার জ্বর ওঠে, তারপরে ডাক্তারেন যাই পরীক্ষা করতে বলে, তারপরে ডেঙ্গু ধরা পড়ে, পরে এখানে আসি। ঢাকার বাইরের রোগীদের জটিলতা কিছুটা বেশি বলে জানাচ্ছেন চিকিৎসকেরা। সময় মতো চিকিৎসা না পাওয়ায় এসব রোগীদের চিকিৎসা কিছুটা চ্যালেঞ্জের। ঢাকার বাইরের রোগীরা বেসিক্যালি রেফার্ড পেশেন্ট, হয়তো লোকালি কোনো ফিজিশিয়ান দেখিয়েছেন, ওখান থেকে তারা ডেঙ্গু সাসপিশন করছেন। ডেঙ্গু যখন ডেঞ্জার সাইন আসছে তখন হয়তো তারা প্রিজামটিভ হিসাবে আগেই রেফার করে দেন, তখন পেশেন্টগুলি আসেন। কীটতত্ত্ববিদেরা বলছেন জেলা শহর ও গ্রামে এডিস নিধনের ব্যবস্থা পর্যাপ্ত নয়, ফলে প্রতি বছর বাড়ছে মশার ঘনত্ব। বর্তমানে সব জেলায় মশার ঘনত্ব ব্লুটো ইন্ডেক্সে 20-এর বেশি। তাই কেন্দ্রীয়ভাবে মশা নিধনের উদ্যোগের তাগিদ তাদের। উন্নত করতে হবে জেলা শহরের চিকিৎসা ব্যবস্থাও। সকল যে অঙ্গ প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোকে মশা নিয়ন্ত্রণ যুগোপযোগী লজিস্টিক্স সাপ্লাই করা এবং জনবল যারা আছেন, যারা মশা নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত আছেন, তাদেরকে সঠিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা। উপজেলা এবং জেলা হাসপাতালগুলো তারা প্রাইমারি চিকিৎসা দেবে ডেঙ্গুর, এবং যেগুলো একটু জটিল রোগী সেগুলো বিভাগীয় পর্যায়ে আইসিইউ সাপোর্ট সহ আমরা প্রশিক্ষিত ডাক্তার নার্স যদি বেশি সংখ্যক দিই এবং এরকম যদি ব্যবস্থাটা করি যে ওই বিভাগের যত রোগী সব ওই বিভাগে চিকিৎসাটা নেবে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে এবছর জেলা পর্যায়ে ডেঙ্গু রোগী 21,500-এর বেশি, মারা গেছেন অন্তত 49 জন। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরের প্রথম 5 মাসেই প্রায় $1 বিলিয়ন বিনিয়োগ প্রস্তাব এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। মঙ্গলবার রাজধানী বিডা মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এ তথ্য জানান সংস্থার ব্যবসায় উন্নয়ন প্রধান নাহিয়ান রহমান রচি। বিডার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে মে পর্যন্ত পাওয়া প্রস্তাবের প্রায় 20% ইতিমধ্যেই চূড়ান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে চুক্তি স্বাক্ষর, জমি ইজারা ও বরাদ্দপত্র প্রদান। বিডা বলছে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। টেকসই বিনিয়োগ নিশ্চিত করাই এখন মূল লক্ষ্য। অন্যদিকে বেজা জানিয়েছে প্রায় 60% প্রস্তাব এখনও প্রাথমিক যাচাই পর্যায়েই রয়েছে, আর বাকি 20% রয়েছে গভীর বিশ্লেষণের আওতায়। আর এই ছিল এখনকার সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।